এবার বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দেখা দিল এক নতুন চমক। অনেকেই মনে করেছিলেন আওয়ামী লীগের পতনের পর দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি একচ্ছত্র আধিপত্য বিস্তার করবে, অনেকটা ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো। কিন্তু নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই বদলে যাচ্ছে দেশের বহুল পরিচিত সেই রাজনৈতিক সমীকরণ। কেননা বিএনপিকে ছাপিয়ে এক আকস্মিক উত্থানের মধ্য দিয়ে জনমনে শক্ত অবস্থান তৈরি করে নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাম্প্রতিক যে জরিপটি দেশের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছে তার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন দেশের তরুণ ভোটাররা, যাদের বয়স 18 থেকে 35 বছর। দেশের মোট জাতীয় ভোটারের 1/3 স্থান মূলত দখল করে আছেন এই তরুণ ভোটাররা। ইতিহাস বলে যে কোনো সরকারের উত্থান পতনে সেই দেশের তরুণ ভোটারদের ভূমিকাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কেননা তাদের মতাদর্শ, রাজনৈতিক ঝোঁক ও পরিবর্তনের আকাঙ্ক্ষাই নির্ধারণ করে ভবিষ্যৎ রাজনীতির গতিপথ। বিওয়াইএলসি পরিচালিত জরিপটি শুধুমাত্র একটি সংখ্যাতাত্ত্বিক প্রতিবেদনই নয়, বরং এটিকে দেখা হচ্ছে দেশের আগামী রাজনৈতিক বাস্তবতার অগ্রিম ছবি হিসেবে। জরিপের প্রথম বিশ্লেষণে উঠে এসেছে বিএনপি বনাম জামায়াতে ইসলামীর প্রতিদ্বন্দ্বিতার এক বাস্তব চিত্র। তথ্য বলছে তরুণদের মাঝে বিশাল একটা অংশ ঝুঁকছে জামায়াতের দিকে। তবে জরিপের সবচেয়ে বড় চমকটি এবার দেখিয়েছে খুলনা বিভাগ, যেখানে জামায়াতের সমর্থন 29% এবং বিএনপির সমর্থন 13%, যা জামায়াতের অর্ধেকেরও কম। তবে এই চিত্র দেশের সর্বত্র এক নয়। চট্টগ্রাম বিভাগে জামায়াতের তুলনায় বেশ এগিয়ে থাকতে দেখা গেছে বিএনপিকে, যেখানে বিএনপি পেয়েছে প্রায় 19% তরুণ ভোটারের সমর্থন এবং জামায়াত পেয়েছে 10% ভোটারের সমর্থন। রাজধানী ঢাকাতেও ঠিক একই চিত্র দেখা গেছে, বিএনপি 24% আর জামায়াত 19%। জামায়াত ও বিএনপির এই হাড্ডাহাড্ডি লড়াই রাজশাহীতেও বেশ জমজমাট, যেখানে জামায়াতের চেয়ে কিছুটা এগিয়ে থাকতে দেখা গেছে বিএনপিকে। কিন্তু সামগ্রিক বা জাতীয় ফলাফলের ভিত্তিতে 3% এই ব্যবধান বলে দিচ্ছে আগামী নির্বাচনটা মোটেও একপাক্ষিক হবে না, বরং প্রতিটা আসনে, প্রতিটা এলাকায় লড়াই হবে সমানে সমানে। ডেভিড বার্গম্যান তার কলামে স্পষ্ট করে বলেছেন, হাসিনা পরবর্তী বাংলাদেশে জামায়াত ইসলামীর এই উত্থান রাজধানীর মাঠে সবচেয়ে বড় পরিবর্তন। এটি এখন জামায়াত ইসলামীর সবচেয়ে সফল রাজনৈতিক পুনর্বিন্যাস হিসেবেই বিবেচিত হচ্ছে। অনেকদিন ধরেই জামায়াত ইসলামী 71-এ তাদের বিতর্কিত ভূমিকার কারণে জনগণের চোখে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া দেখে এসেছে। এই জরিপেই প্রমাণ করে বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে সেই ভাবমূর্তি এখন অনেকটাই দুর্বল হয়ে এসেছে। দলটি নিজেদের মধ্যপন্থী ধর্মীয় দল হিসেবে পুনর্গঠন, নীতিগত সংশোধন এবং সাংগঠনিক ভিত্তিতে পুনরায় সক্রিয় করার যে প্রচেষ্টা চালিয়ে আসছে, যার প্রভাব সরাসরি এসে পড়ছে তরুণ ভোটারদের ওপর। এই জরিপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো, তরুণ ভোটাররা এখন আর শুধু ঐতিহ্যগত রাজনৈতিক সমর্থনই আটকে নেই। তারা খুঁজছে বিকল্প, খুঁজছে কর্মক্ষমতা, খুঁজছে নতুন রাজনৈতিক স্বচ্ছতা। এই পরিবর্তনই পারে দেশের ভবিষ্যৎ রাজনীতিতে এক নতুন বাস্তবতার সূচনা ঘটাতে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই জরিপে তৃতীয় বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে পতিত রাজনৈতিক দল আওয়ামী লীগের নাম। দেশ জুড়ে ছাত্র জনতার উপরে নির্মম হত্যাযজ্ঞ চালানোর পরও দেশের 10% তরুণ এখনো আওয়ামী লীগেই সমর্থন দিচ্ছে। এটি প্রমাণ করে দলটির একটি ফিক্সড বা অন্ধ ভোট ব্যাংক এখনো রয়ে গেছে। এই জরিপের মধ্য দিয়ে একটি আকর্ষণীয় প্রশ্নও করা হয় তরুণ ভোটারদের। জানতে চাওয়া হয়, যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নেয় তবে তাদের ভোটাররা কাকে ভোট দেবেন। এর উত্তরে 56% ভোটার বলেছেন আওয়ামী লীগের অবর্তমানে তারা ভোট দেওয়া থেকেই বিরত থাকবেন। আরেকটি অংশ ভোট দিলে তাদের ভোট ভাগ হয়ে যাবে বিএনপি এবং জামায়াতের মধ্যে। সেক্ষেত্রে বিএনপির ঝুলিতে যাবে 20% এবং জামায়াতের ঝুলিতে যাবে 17% ভোট। অর্থাৎ আওয়ামী লীগ না থাকলে তার সুবিধা এই দুই রাজনৈতিক দলই ভোগ করবে বলে জানা যাচ্ছে। জুলাই অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি জরিপে অনেকে পিছিয়ে। জরিপে দেখা গেছে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি কে যতটা সক্রিয় দেখা যায় তার প্রতিফলন মাঠ পর্যায়ে একদমই নেই। জরিপে তাদের সমর্থন মাত্র 4%, যেখানে তাদের প্রধান সমর্থনই আসার কথা ছিল তরুণদের মধ্য থেকে। সেখানে তরুণদের মধ্যেই এনসিপির জনপ্রিয়তা প্রায় চোখে পড়ার মতোই। এক্ষেত্রে দেশের অন্যান্য ভোটারদের মধ্যেও এনসিপি খুব একটা সুবিধা করে উঠতে পারবে না বলেই মনে করা হচ্ছে।
তরুণদের মাঝে তাদের এই নড়বড়ে অবস্থা প্রমাণ করে সাংগঠনিকভাবে দলটি এখনো অনেকটাই দুর্বল। জরিপের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্ভাব্য গেম চেঞ্জিং দিকটা হলো সিদ্ধান্তহীন ভোটারদের উপস্থিতি। তথ্য অনুযায়ী প্রায় 30% তরুণ এখনো ঠিক করে ওঠেনি তারা কাকে ভোট দেবে। অন্যদিকে আরো 18% তাদের মতামত প্রকাশ করতেই অনিচ্ছুক। অর্থাৎ প্রায় 48% তরুণ ভোটার এখনো পরিদর্শক বা অপেক্ষমান অবস্থানই রয়েছে। এই নীরব শ্রেণী মূলত নির্ধারণ করবে আগামী দিনের ক্ষমতার চাবিকাঠি কার হাতে যাবে। নির্বাচন যতই কাছে আসবে, এই বিশাল ভাসমান ভোট ব্যাংকে নিজেদের দিকে টানাই হবে দলগুলোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে জামায়াতের সামনে খুলে যাচ্ছে একটি বিশেষ সুযোগ। কারণ বিএনপির সমর্থন যেখানে 20% এসে কিছুটা স্থবির হয়ে গেছে, সেখানে জামায়াতের সমর্থন রেখা এখনো ক্রমোন্নতির দিকে। গত কয়েক মাসে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারিত্ব, দলীয় অন্তর্দ্বন্দ্ব সহ বিভিন্ন অভিযোগে তরুণদের একাংশ বেশ নেতিবাচকভাবেই প্রভাবিত করেছে। তরুণ প্রজন্ম এখন স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করাতেই বিশ্বাসী। এককভাবে নেতাকর্মীদের ব্যক্তিগত ভাবমূর্তিকেও তারা যথেষ্ট গুরুত্ব দেয়। ফলে দলের নেতাদের আচরণ বা দুর্নীতি সংক্রান্ত আলোচনা তাদের ভোট প্রবণতায় সরাসরি প্রভাব ফেলছে। ডেভিড বার্গম্যান তার বিশ্লেষণে যে নির্মম সত্যটি সামনে এনেছেন তা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতাকে নতুনভাবে বুঝতে সাহায্য করে। দীর্ঘদিন ধরে সবাই ভেবে আসছিল আওয়ামী লীগের পতনের পর স্বাভাবিকভাবেই বিএনপি হবে সবচেয়ে বড় লাভবান দল। কিন্তু সাম্প্রতিক জরিপ ও রাজনৈতিক প্রবণতা সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে। বরং দেখা যাচ্ছে বিএনপির সমর্থন বাড়ার পরিবর্তে অনেক ক্ষেত্রে উল্টো হ্রাস পেয়েছে। 5 আগস্টের পর উদীয়মান নানা রাজনৈতিক শক্তি সক্রিয় হওয়ায় বিএনপির ভোট এখন একাধিক অংশ ভাগ হয়ে গেছে। পরিবর্তনের আকাঙ্ক্ষা যতই প্রবল হোক না কেন, জনগণ এখন পরিবর্তন মানেই বিএনপি এমন সরল সমীকরণে আর বিশ্বাস করছে না। বিশেষ করে তরুণরা এখন অনেক বেশি তথ্য নির্ভর, সচেতন এবং স্বাধীনভাবে মত গঠনকারী। তারা পুরনো প্রতিশ্রুতির চেয়ে মাঠ পর্যায়ের বাস্তবতা, সংগঠনের দক্ষতা এবং ভবিষ্যৎ সম্ভাবনাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। সেক্ষেত্রে আগামী নির্বাচনে বিএনপির একগুচ্ছ রাজত্ব চলবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।